আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা। আমার এই মেশিন ডিজাইন সাবজেক্টের প্রথম ক্লাসের জন্য। আজিজ, শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি? স্যার শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, সবার বলার দরকার নাই, একজন বললেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবার আমার প্রেজেন্টেশনে যাই। হ্যাঁ, এবার স্ক্রিনে কি দেখতে পাচ্ছ আজিজুর, একটু বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম, আর নিচে আছে ওয়েলকাম। ওয়েলকাম, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে সবাইকে ওয়েলকাম আমার ক্লাসে। সবার আনমিউটই থাকো, আমি যখন বলবো তখন তোমরা উত্তর দিও, ঠিক আছে? আর দয়া করে যখন তোমরা কোনো প্রশ্ন করবা, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আবার মিউট করে দিবা। হ্যাঁ, তাহলে ওই অ্যান্সারটা দিতে সুবিধা হবে, আর অন্যদের শুনতে পাইতে সুবিধা হবে। আর সবার কাছে হয়তো সেরকম এনভায়রনমেন্টও নাই, প্রয়োজন নাই আমাদেরও, প্রয়োজন নাই অবশ্য অত এনভায়রনমেন্ট। আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। হ্যাঁ, দিস ইজ ফার্স্ট ক্লাস, সো একটু সমস্যা থাকতেই পারে, সেটা আমার পক্ষ থেকেও বা তোমার পক্ষ থেকেও। যাই হোক, তোমরা তো ওয়েলকাম হলাই। নেক্সট, আমাকে তো সম্ভবত তোমরা যেহেতু 7 সেমিস্টার, আমাকে হয়তো বা পরিচয় তো দিতে হবে না, কিন্তু যেহেতু এটা অনলাইন ক্লাস, আবার প্রথম ক্লাস সেমিস্টারের, পরবর্তীতে হয়তো এই স্লাইড আমি আর রাখবো না। আবার কে যেন জয়েন করার চেষ্টা করতেছে, 1 মিনিট অপেক্ষা করো। এটাই সমস্যা, পরে জয়েন করলে সমস্যা। একটা সময় নির্ধারণ করে দিবেন স্যার, যার মধ্যে জয়েন করতে হবে, নাহলে তো ক্লাসের মধ্যে হ্যাঁ, স্যার বিরক্ত হবে। না, প্রথম ক্লাস তো আজকে অ্যালাউ করতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, জয়েন করুক, সমস্যা নাই। আচ্ছা, জয়েন করলো। যাই হোক, আমাকে তো সবাই চেনো, তারপরও আমি আরেকবার বলি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইনস্ট্রাক্টর, মেকাট্রনিক্স টেকনোলজি, রাজশাহী পলিটেকনিক। আমার মোবাইল নাম্বার, ইমেল দেওয়া আছে। হ্যাঁ, তোমরা দেখে নিও। হ্যাঁ, আমরা কিন্তু আলাদা একটা গ্রুপ খুলছি এজন্যই, আমাদের ফেসবুকে ক্লাস নিলে আমি যে সমস্যাগুলো হয় সেটা দেখছি আমি। আমার মেয়ের স্কুলেও অনলাইনে ক্লাস হয়, কিন্তু সেখানে ওই ফেসবুকে লাইভে বা ইউটিউবে দিয়ে দেয়, ও কয়েকটা ক্লাস করার পর আর ক্লাসের কোনো এনার্জি থাকে না। বলে, আব্বু এটা কেমন ক্লাস? তো আমি তো কিছু বলতেই পারি না, আমার তো প্রশ্ন থাকে, ঠিক আছে? সো আমাদের কাছে কষ্ট হলেও আমরা এই মিট, হ্যাঁ, প্ল্যাটফর্ম ইউজ করে ক্লাসটা আপাতত নিচ্ছি, কারণ মিট আমাদের পারপাস সলভ করতেছে। হ্যাঁ, কারণ তোমরা হয়তো জানো যে জুম আছে, জুমের টাইম লিমিট আছে। হ্যাঁ, এটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওটা শেষ হয়ে যায়, 40 মিনিটের মধ্যে। আর এটা টাইম লিমিট, টাইম ডিউরেশন কত জানি না, আমার ঠিক মনে নেই, তবে অনেক টাইম দেয় এরা। কিন্তু 100 জন, আর আমাদের যেহেতু 100 জন ছাত্র না, সেহেতু আমাদের জন্য এটা পারফেক্ট। এটা হলো অনলি ফর ভিডিও স্ট্রিমিং। আরেকটা জিনিস আমাদের নতুন জিনিস, সেটা একেবারেই নতুন, আমিও জানতামই না বলা যায়, সেটা হলো গুগল ক্লাসরুম। কারণ আমরা যে এরকম তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেই, হ্যাঁ, বা মূল্যায়ন করি, হ্যাঁ, এই জিনিসগুলো ওখানে করা সম্ভব ক্লাসরুমে। আমি তোমাকে কোনো অ্যাসাইনমেন্ট দিলাম, তুমি ওখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিলা, সেটার পিকচার তুলে মোবাইলে পাঠিয়ে দিলা, এবং সেটা ওখানে জমা হয়ে থাকবে, এবং সেখানে আমি তোমাদের মূল্যায়নও করতে পারবো। ঠিক আছে, তোমাদের আমার কাছে আসারও দরকার নেই, আমাদের হার্ড কপি দেওয়ারও দরকার নেই, ঠিক আছে? এইরকম আর কি। এই জন্য ওইটা নতুন হলেও, হ্যাঁ, নতুন হলেও ওইটা আমরা আস্তে আস্তে বুঝবো। তোমরাও আরেকটু ইউটিউব করো, আমাকেও আরেকটু করতে হবে ওইটার ব্যবহার। কারণ হিসাব অনুযায়ী তোমাদের এই মিটের লিঙ্কটা ফেসবুকে দেওয়ারই কথা না, ওখান থেকে তোমাদের অ্যাড হওয়ার কথা। আবার ওখানে সমস্যা আছে, তোমরা যে গুগল ফর্মে ইমেল অ্যাড্রেস দিছো, অনেকের ইমেল বানান ভুল লিখছো, ঠিক আছে? হ্যাঁ, এই সাপোজ আমার ইমেল অ্যাড্রেসটা লেখা আছে যেখানে anwar.tech.edu, এই এতটুকু রেখে দিছো। হ্যাঁ, তারপর আমি বুঝলাম gmail.com, আবার বড় হাতের বা এই কম দেওয়া নাই, এরকম আছে ইমেল অ্যাড্রেস। এই জন্য ওখানে অনেকেই ইনভাইটেশন মেল হয়তো পাইছো, বা অনেকেই পাও নাই, আমি কিন্তু ইনভাইট করছি। আজিজুর, তুমি কি পাইছো? জি স্যার, আমি পাইছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে ওইটা আস্তে আস্তে আমাদের সবাইকে ওখানে ওই ক্লাসরুমে সবাইকেই তোমাদের ঢুকতে হবে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে, এটা মাথায় রাখো।
ঠিক আছে? কারণ আমরা যেহেতু কেবল শুরু হলো ক্লাস, আবার আরেকটা সাবজেক্ট আছে আমাদের, যেটা কিন্তু আমিই নিব তোমাদের, হ্যাঁ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, হ্যাঁ, সেটা তো শুধু প্র্যাকটিক্যাল, ইভেন এইটারও প্র্যাকটিক্যাল আছে। তো সেই সেই প্রজেক্টের প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু তোমাদের বোর্ড বলে দিছে যেসব ক্লাস যেমন ড্রয়িং এগুলো বাসা থেকেও হওয়া সম্ভব, ঠিক আছে? মেশিন শপ প্র্যাকটিস এগুলো যেমন বাসা থেকে হওয়া সম্ভব না, হ্যাঁ, কিন্তু এই প্রজেক্ট এইটাও কিন্তু তোমার বাসা থেকেই হওয়া সম্ভব। যেসব প্র্যাকটিক্যাল ক্লাস তোমরা বাসা থেকে করতে পারবা সেসব ক্লাসে কলেজে আসার প্রয়োজন নাই, বুঝতে পারছো? তো সেখানেও কিন্তু আমার ওই ওই যে এই জন্যই ক্লাসরুমটার ব্যবহার যদি আমরা শিখতে পারি তো টোটালি আমার আশা লাগবে না তোমার কাছে। হয়তো অনেকে বলতেছো, অনেকে যে বিশেষ করে তৃতীয় সেমিস্টার ওদের এরকম প্রশ্ন আসছে, স্যার অনেকের স্মার্টফোন নাই, গ্রামে নেটওয়ার্ক নাই, অমুক নাই তমুক নাই। আচ্ছা, যেখানে নেটওয়ার্ক নাই ওখানে বসে তো নিশ্চয়ই সে ক্লাস করে না। ক্লাস করার জন্য তো রাজশাহী পলিটেকনিকই আসে নাকি, বলো আজিজুর? জি স্যার। তাহলে তো সেখানে তার কষ্ট করে আসে না, তাহলে সেই কষ্টটা করে অনলাইন ক্লাস করবে, যেখানে নেটওয়ার্ক পায় সেখানে কি করবে সে? আর যদি টাকা স্মার্টফোনের কথা চিন্তা করো। আচ্ছা, আরেকজনকে যেন আসছে, দাঁড়াও একটু। জাহিদ এত পরে কেন? আগেও আসছিল। আগেও আসছিল, চলে গেছে। হ্যাঁ, সো এটাই আসলে এক্সকিউজ জাস্ট, আর কিছুই না। হ্যাঁ, যে একটা এখন তো 4-5 হাজার টাকা হলেও একটা মোটামুটি মানের স্মার্টফোন পাওয়া যায়, যেটা দিয়ে এই অনলাইন ক্লাস মতো করে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক কি না? তাহলে এতটুকু ফ্যামিলিকে সাপোর্ট। আর তাছাড়া তোমাদের কিন্তু শিক্ষাবৃত্তি এই করোনার মধ্যেও কিন্তু তোমাদেরকে শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার, 4,000 টাকা অনেক কিন্তু পাইছো নাকি? হ্যাঁ, রেজাল্ট খারাপ হলে পাবা না, এটাই স্বাভাবিক, হ্যাঁ, সেটা আলাদা না, অনেকেই পাইছে। হ্যাঁ, না পাওয়ার প্রবলেম আছে নিশ্চয়ই, অনেকে আবার নাম্বার টাম্বারে জটিলতা হয়েছে, পরবর্তীতে ওগুলো আর অবশ্যই রিপোর্ট চায়নি এখন ওরা। যারা সিলেক্টেড হয়েছে কিন্তু পাওনি তারা পাবা, হ্যাঁ, আজকে হোক কালকে হোক পাবা। তাহলে এত কিছু এই করোনার মধ্যেও সরকার তোমাদের টাকা দিয়ে যাচ্ছে, তারপর যে টাকার কথা কও, আর কয় টাকা নেয় তোমার থেকে সরকার এই পড়াশোনার জন্য? সেটা তো তোমার পিছনে শুধু সরকারের ইনভেস্ট আর ইনভেস্ট, কোনো আর্ন তো হয় না। আচ্ছা, যাই হোক, এগুলো হলো সিলেবাসের বাইরে। আমি যেহেতু ক্লাস প্রথম দিন এই জন্য এগুলো কথা একটু বললাম, তোমরা এটা নিয়ে মনে করার কিছু নাই। আরও একটা জিনিস বলি আমি, যে আমাদের এই ক্লাস, ইভেন আমরা যে গ্রুপটা খুলছি, এইটার যদি আলোচনা সমালোচনা থাকে সেটা ওই গ্রুপের মধ্যেই হবে বা ক্লাসের মধ্যেই হবে। এগুলো অন্য কোনো তোমাদের মেসেঞ্জার গ্রুপ বা আদার্স কোনো পাবলিক প্লেসে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করার প্রয়োজন নাই, বা ওইটা মোটেও সুবিধা হবে না। তোমার শিক্ষকের বা তোমার প্রতিষ্ঠানের জন্য দুর্বলতা তুমি যদি মনে করো একটা ধরা পড়ছে, সেইটা যদি আমাকে জানাও, আমি চেষ্টা করবো আমার দুর্বলতা আমি ওভারকাম করবো। অথবা হয়তো আমাকে সরাসরি আমাকে না বলতে পারলো, আমার কলিগদের বলতে পারো যে স্যারের কিন্তু এরম এরম সমস্যা, একটু দেখেন, আমি আপনাকে বললাম, আপনি একটু বলে দিয়ে, স্যার মাইন্ড করতে পারে, তা আমি সংশোধন হয়ে যাব, ঠিক আছে? সেটা এই গ্রুপের মধ্যে আলোচনা। কিন্তু পাবলিক প্লেস ফেসবুকে যদি কোথাও যদি আলোচনা করো, এটা কিন্তু সমাধান হবে না। ওটাতে কি হবে, ওই তোমার এই প্রতিষ্ঠানের প্রতি, এই শিক্ষকের প্রতি মানুষের একটা ঘৃণা হবে। তো তোমার শিক্ষকের উপর মানুষের ঘৃণা বা তোমার প্রতিষ্ঠানের উপর মানুষের যদি ঘৃণা করে, আলটিমেটলি এটা তোমার উপরও ঘৃণা করা, ঠিক কি না? হ্যাঁ, তাহলে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা যা হবে আমাদের মধ্যেই হবে। আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে? আমাদের ফ্যামিলির মধ্যেই আলোচনা থাকবে, আমাদের বাইরের লোকরা ডাকার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় আমি আব্বার কাছে একটা জিনিস চাই, আব্বাকে বলতে পারি না, এটা তো সবাই হয়, সবারই হয়, কিন্তু আম্মাকে বলি, আম্মা সেটা আব্বাকে বলে, ঠিক না? সেই রকম তোমরা আমাকে বলতে পারবো না, আরেকজনকে বলবো, সে আমাকে বলবে, যে ভুল ত্রুটি আমরা এইভাবেই সংশোধন হবো। সো তাহলে তো আমার পরিচয় দেখলাই, আমার এখানে মোবাইল নাম্বার আছে, আমার ইমেইল অ্যাড্রেস আছে, তোমরা আমার ইমেইলে বা মোবাইলে যে কোনো সময় কন্ট্যাক্ট করার চেষ্টা করো। তবে দয়া করে এই ক্লাস শুরু হয়ে গেলে মেসেঞ্জারে তোমাদের সাথে আমি অনেক আলোচনা করছি, ইভেন ফার্স্ট সেমিস্টার থেকে এভরিথিং। ফেসবুক মেসেঞ্জারে দয়া করে নক করো না, মোবাইলে কল দিলে দিও বা ইমেইল করলে করো, কারণ ফেসবুকের মেসেঞ্জারে এত মানে কি বলবো, আমি সকালবেলা কোনো প্রিপারেটই হতে পারিনি তোমাদের ক্লাসের জন্য, কারণ এই মেসেঞ্জারের নক সামলাইতে সামলাইতে আমার দিন চলে গেছে, ঠিক আছে? সকালে উঠে শুরু করছি, ইভেন আমি নাস্তা করছি ক্লাস শুরু হওয়ার মাত্র 10 মিনিট আগে, ঠিক আছে? নাস্তা করারও টাইম পাই নাই। এখন যেহেতু আমরা সিস্টেমটাই নতুন, পারভেজ মোশাররফ আস্তে আস্তে ঠিক আছে আসছে, হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই জন্য আমিও
বিরক্ত হয়নি আজকে, কিন্তু আস্তে আস্তে তোমরা একটু মেসেঞ্জারে নক দেওয়াটা কমাই দিবা আর কি। হ্যাঁ দাও, যতক্ষণ পর্যন্ত তোমার অনলাইন পুরো বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি দাও আমাকে, কিন্তু যখন তোমার বুঝে আসবে তখন আর দিও না দয়া করে। হ্যাঁ, অন্যভাবে মোবাইলে যোগাযোগ করো বা ইমেল করো, আমি ইমেল সময় মতো রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। তবে যেখানেই দাও তোমার দয়া করে পরিচয় দিয়ে দিও। হ্যাঁ, তোমাদের নাম স্বাভাবিকভাবেই সবসময় মনে রাখা মুশকিল, ঠিক আছে? এজন্য পরিচয় দিলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেব। যাই হোক, এবার এবার এই গেল জেনারেল ইনস্ট্রাকশনের ব্যাপার। এবার আমরা সাবজেক্টের মধ্যে ঢুকবো। তাহলে আমরা যে বিষয় আলোচনা করতেছি সেটা ডিজাইন অফ মেশিন এলিমেন্টস, বিষয় কোড 67071, ঠিক কি না? এখন যেটার কোর্স স্ট্রাকচার এবং নম্বর বিন্যাসটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এখানে দেখা যাচ্ছে TPC। এই আজিজুর, জি স্যার। আর আমার আমার যে কার্সরটা এটা কিরকম দেখতে পাচ্ছ তোমরা? কার্সরটা কি ঠিকরকম দেখতে পাচ্ছ? এই যে পিসির যে কার্সর স্যার, নড়াচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না মনে হয়, না নাকি না যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে কার্সরটা যেটাতে আমি এই যে দেখা যাচ্ছে। ইন্ডিকেট করতেছি, আর একটু বোল্ড করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, ক্লিয়ার। সমস্যা নাই স্যার, বোঝা যাচ্ছে। স্যার পিসি ওটা পিসি দেখা যাচ্ছে। স্যার, হ্যাঁ, PC ঠিক আছে। ও ওকে, তাহলে স্যার, তোমরা পাচ্ছ। PC তে- ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, মিউট কর সবাই। এখন তাহলে এখানে T3, দ্যাট মিনস থিওরি 3টা ক্লাস হবে সপ্তাহে, যেটা আমরা অনলাইনে করব। আর P3, দ্যাট মিনস P3 মানে একটা ক্লাস হবে, কারণ 3 পিরিয়ড মিলে একটা ক্লাস, সেটা আমাদের সপ্তাহে, যেটা আপাতত স্থগিত আছে এখন, যখন বোর্ড নতুন করে হুকুম দিকে সেটা। তো এখানে 3 ক্রেডিট আর এটার হলো 1 ক্রেডিট, এই হলো টোটাল ক্রেডিট হলো 4 তোমাদের। হ্যাঁ, তোমাদের 4 ক্রেডিট। তোমরা হয়তো জানো কি না জানি না, তোমরা টোটাল তোমাদের মেকাট্রনিক্সে এখন যে সিলেবাস 2016 প্রবিধান, এখানে 151 ক্রেডিট তোমরা টোটাল পড়াশোনা করো, ঠিক আছে? এখন একটা নম্বর বর্তন কিভাবে, যেহেতু 1 ক্রেডিট সমান 50 মার্ক, হ্যাঁ, সেহেতু টোটাল নাম্বার, তোমরা অনেকদিন ধরে পড়াশোনার বাইরে, এই জন্য এগুলো ডিটেইল আবার বলে দিচ্ছি। হ্যাঁ, এখন টোটাল নাম্বার তাহলে 1 ক্রেডিটে 50, হ্যাঁ, তাহলে 4 ক্রেডিটে হলো টোটাল নাম্বার 200। সো এই 200-র মধ্যে ধারাবাহিক যেটা, হ্যাঁ, থিওরি কন্টিনিউয়াস, টিসি মিনস থিওরি কন্টিনিউয়াস বা তত্ত্বীয় ধারাবাহিক। তো এখন এই তত্ত্বীয় ধারাবাহিক মার্ক হলো তোমাদের 60 মার্ক। এখানে থিওরি টোটাল তোমার 150 মার্ক, যেহেতু 3 ক্রেডিট, এটা 60 মার্ক হলো তোমার ধারাবাহিক মূল্য। যেটা বলতেছি, বোর্ড যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিছে, অন্য সময় তো প্রবিধানে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়াই আছে কিভাবে তোমাদের মূল্যায়ন করব আমরা, কিন্তু এখন যেহেতু অনলাইনে ক্লাস, সো এই অনলাইনে ক্লাসের এবং এখানের যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই, এগুলোর ভিত্তিতেই তোমরা পাবা এই 60 মার্ক। হ্যাঁ, তাহলে এই 60 মার্কটা কিন্তু কম না। হ্যাঁ, তাহলে ক্লাসে অ্যাটেন্ড করাটা জরুরি। এটা হলো এটা। আর TF, থিওরি ফাইনাল, এটা 90 মার্ক, যেটা তোমরা বোর্ড ফাইনাল পরীক্ষা দাও। হ্যাঁ, আর হলো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল 50 মার্কের মধ্যে ধারাবাহিক প্র্যাকটিক্যাল ক্লাস করার মধ্যে আছে 25, আর প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষার মধ্যে আছে 25। মানে টোটাল 200 মার্কের সাবজেক্টের মধ্যে তোমার এই ক্লাস করা এগুলো মিলাইয়েই কিন্তু 110 মার্ক। হ্যাঁ, অর্থাৎ 50%-এরও বেশি মার্ক কিন্তু তোমার এগুলোতেই কাভার করতেছে। ফাইনালে অনলি 90 মার্কের পরীক্ষা দিচ্ছ। সো ব্যাপারটাকে তোমরা ওইভাবে নিবা। এই গেল তোমার কোর্স স্ট্রাকচার এবং নম্বর বিন্যাস। এবার আমরা সাবজেক্টের ভিতরে যদি প্রবেশ করি, তো 1 নম্বর অধ্যায়ে যেটা আছে, যে অধ্যায়টার মানে তোমাদের তো সিলেবাস ইংলিশে, যেটার বাংলা করে দেখা যায় যান্ত্রিক অংশে উৎপাদিত স্ট্রেস এবং এর ব্যর্থতার কারণ। ঠিক আছে, স্ট্রেস, আচ্ছা, যান্ত্রিক অংশে উৎপাদিত স্ট্রেস, হ্যাঁ, যেহেতু বলা যায় যান্ত্রিক মানে কি, হ্যাঁ, মেকানিক্যাল আর কি, হ্যাঁ, বা মেশিন, হ্যাঁ, মেশিন বা মেকানিক্যাল যেটাই বলো, মেশিন এলিমেন্ট, হ্যাঁ, মেশিন এলিমেন্ট যে স্ট্রেস উৎপন্ন হয় এবং সেটা কিভাবে ব্যর্থ হয়। ঠিক আছে, তো এর আগে তোমার পুরো সাবজেক্টের একটা কথা বলি। ডিজাইন অফ মেশিন এলিমেন্টস সাবজেক্টটাতে যদি আমরা আবার ফিরে যাই, ডিজাইন অফ মেশিন এলিমেন্টস, তার মানে এখানে তুমি ডিজাইন করবা কিসের? মেশিন এলিমেন্টস। অর্থাৎ আমরা যেটা সহজ ভাষায় বলি, যেটা পার্টস,
মেশিনের পার্টসগুলোকে ডিজাইন করার যে সাবজেক্ট, বা মেশিনের পার্টস ডিজাইন করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে, হ্যাঁ সবগুলো হয়তো নাই আমাদের সিলেবাসে যা আছে, হ্যাঁ সেইটা নিয়ে আলোচনা। মেশিনের পার্টস কীরকম কীরকম, ফর এক্সাম্পল গিয়ার তোমরা হয়তো অনেকেই চিনো, বা শ্যাফট, শ্যাফট চিনো তো সবাই, কেউ একজন উত্তর দাও। শ্যাফট, জি স্যার, চিনি স্যার। হ্যাঁ হ্যাঁ মামুন উত্তর দিও। শুনি তো শ্যাফট, ওই শ্যাফটটা কীভাবে আমরা ডিজাইন করব, হ্যাঁ শ্যাফটের কী কী ক্যালকুলেশন লাগবে, আমাদের লোড কত দরকার, হ্যাঁ আরও অনেক কিছুই আছে যেটা সিলেবাসের ভিতরে আছে, আস্তে আস্তে আমরা বুঝবো। তো এই শ্যাফট আমরা একটা শ্যাফট নির্ধারণ করব, সেটাই কি ম্যাটেরিয়াল দিয়ে বানাবো, কি ডিজাইন বানাবো, হ্যাঁ বা কতটুকু দরকার আমার লোড নিশ্চয়ই হিসাব থাকবে যে আমার এটার এই শ্যাফটের উপর কত কেজি পরিমাণ লোড থাকবে, সেই লোড অনুযায়ী কি পরিমাণ জিনিস দরকার। আমরা বলি মেকানিক্যাল বা মেকাট্রনিক্স, আমরা তো এখন এলাইট টেকনোলজি, ঠিক না? তো এইটার মানে আলটিমেট রেজাল্ট বা আউটপুট, হ্যাঁ যে এতদিন যে সাবজেক্টগুলো পড়ছো এগুলোর আউটপুট হলো ডিজাইন অফ মেশিন এলিমেন্টস। আউটপুট তো ভালো করে জানো যেহেতু তোমরা মেকাট্রনিক্স, তাহলে এই আউটপুট সাবজেক্ট হলো ডিজাইন অফ মেশিন এলিমেন্টস। মানে এতদিন যা শিখছো মেকানিক্যাল যেসব জিনিস শিখছো, মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, হ্যাঁ এগুলো বা ম্যানুফ্যাকচারিং প্রসেস, হ্যাঁ আরও যে সাবজেক্টগুলো তোমরা শিখছো ক্যাড অ্যান্ড কেম, এই সবগুলোর আউটপুট হলো এই মেশিনে। কারণ শিখছো তুমি এটা ডিজাইন করার জন্যই মূলত, ঠিক আছে? বা এই ডিজাইনই সবসময় করতে হবে তা না, হ্যাঁ তুমি কোয়ালিটি কন্ট্রোল করতে পারো, বা এই জিনিসটা প্রোডাকশন করতে পারো, প্রোডাকশন ইঞ্জিনিয়ার হতে পারো, বা ধরো কিউসি অফিসার হতে পারো, বা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে পারো। সেখানেও তোমার কি একটা শ্যাফট যদি ফল করে, সেই শ্যাফটটা কেন ফল করলে তোমাকে সেটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে হিসাব করে দেখলা যে না এটা লোড অনুযায়ী এটার ডায়ামিটার ঠিক হয় নাই, ক্যালকুলেশন করতে পারো যাতে, ঠিক আছে? আবার বা এখানে যেই ম্যাটেরিয়ালের শ্যাফট দেওয়ার দরকার এটা সেই ম্যাটেরিয়াল না, হ্যাঁ এটা কাস্ট আয়রন দিছে যেটা অনেক ভঙ্গুর, সেটা এখানে দেওয়া ঠিক হয় নাই, কারণ এখানে অনেক ফ্যাটিক লোড আছে, ঠিক আছে? কাস্ট আয়রন বুঝো তো নাকি? এই শরীফ উত্তর দাও তো। জি স্যার, বুঝি স্যার, কাস্ট আয়রন। জি স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে কাস্ট আয়রন বোঝো, তারপর কি বললাম, ফ্যাটিক লোড, এটা নিশ্চয়ই বোঝো না? মামুন কথা বলো। এটা ধারণা নাই। ধারণা নাই, ওটাই এই জানলে ভুলে গেছি সাবজেক্টের স্যার। না, ওটা ধারণা নাই জন্যই আমি বললাম, ওটাই আমরা এই সাবজেক্টের মধ্যে আলোচনা করব যে ফ্যাটিক লোড কি, হ্যাঁ জি স্যার। বিভিন্ন ধরনের লোড নিয়ে আলোচনা হবে। যেহেতু আমরা লোড ক্যালকুলেশন করে একটা পার্টস ডিজাইন করব, তো আমরা লোড নিয়ে আলোচনা করব এই সাবজেক্টের মধ্যে, ঠিক আছে? তো মানে ফ্যাটিক লোড এটা সহ্য করতে পারে না কাস্ট আয়রন, সেখানে অবশ্যই ডাকটাইল কোনো ম্যাটেরিয়াল, মাইল্ড স্টিল বা এরকম কোনো কিছু ব্যবহার করতে হবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এবার ভিতরে যাই। তাহলে এখন প্রথম অধ্যায়ে যে আলোচনা হচ্ছে যে এইসব পার্টসের মধ্যে যে এই ডিজাইন করব আমরা, এই পার্টসগুলোর মধ্যে কি কি ধরনের স্ট্রেস উৎপাদন হতে পারে এবং কি কি কারণে ব্যর্থতা হয়। ব্যর্থতার যদিও কারণে শেষ নেই, তবে কিছু ব্যর্থতার কারণ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ ব্যাপারটা তো ক্লিয়ার মামুন নাকি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই। এখন এই যে যেটা বললাম আমি এতক্ষণ, আমরা কি কি জিনিস 1.1 যদি আমরা অনুচ্ছেদে যদি ধরি মেশিন এলিমেন্টস, আমরা যে ডিজাইন অফ মেশিন এলিমেন্টস বলতেছি, তো আমরা কি কি জিনিস নিয়ে এখানে আলোচনা করব এই সাবজেক্টের মধ্যে মেইনলি কি কি ডিজাইন করব, হ্যাঁ এটা হলো কথা। এক নম্বরে দেখো এখানে স্ক্রু, রিভেট, হ্যাঁ এখানে দেখো স্ক্রু, সাপোজ স্ক্রু মানে কি বোঝো মামুন একটু বলো তো, স্ক্রু মানে কি বোঝো তুমি? স্যার স্ক্রু মানে যে আমরা বোল্ট বলি না, যেগুলোতে যে কোন স্টার দিয়ে ধরে টাইট করে। আসলে এই স্ক্রু বলতে সেই স্ক্রু স্যার, বোঝাই আমাকে না, বাংলায় নাট হ্যাঁ হ্যাঁ এই স্ক্রু বলতে বোঝানো হয়েছে যেখানে থ্রেড থাকে, থ্রেড তো বোঝো, প্যাঁচ, রেড। ও আচ্ছা, হ্যাঁ প্যাঁচ, পেঁয়াজ কাটানো। জি স্যার, পেঁয়াজ স্যার, হ্যাঁ। পেঁয়াজ বুঝি স্যার। স্যার ওই যে বললেন নাট পেঁয়াজ- বলে এই প্যাঁচের যে হিসাব বাংলা কিতাব সেইটা নিয়ে আলোচনা। আচ্ছা বেশি বলো না আর, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা কে যেন জয়েন করছে। আমরা আজকে একটু সমস্যা নাই, অন্যদিন আমরা স্ট্রিক হব। আজকে সবাইকে অ্যাডমিট করে নিই। এই স্ক্রু মানে হলো যেখানে প্যাঁচ আছে, হ্যাঁ, যেই জিনিসের মধ্যে প্যাঁচ থাকে, হ্যাঁ, সেটাই স্ক্রু। এই যে স্টার বা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে হবে, এটা স্ক্রু না। সাপোজ তোমরা সুইচ গেট নিশ্চয়ই কেউ শুনছো বা দেখছো, সেই সুইচ গেটে দেখবা কি গেটের মধ্যে একটা প্যাঁচ কাটা আর এত বড় রড থাকে, যেটা দিয়ে ঘুরায় 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 তোলে, ঠিক না? ওইটাই কিন্তু একটা স্ক্রু, বুঝতে পারছো? ওটা কিন্তু ওয়ান টাইপ অফ স্ক্রু। সেইখানে যে থ্রেডটা ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, ওখানে তো অনেক লোডের ব্যাপার আছে একটা সুইচ গেট তৈরি করতে, তো সেই হিসাবগুলো এখানে করব। তারপরে রিভেট, রিভেট হয়তো তোমরা জানো, আগে এটাতে ওই যে জোড়া দেওয়া হয়, হ্যাঁ, এটা চিনো অনেকে, এটা নিয়ে বিশেষ আলাদা। তারপর বেল্ট, বেল্ট তো তোমরা দেখছোই, কোথাও না দেখলে, যেমন আমরা হাসিং দেখছি মেশিন স্যার। মানে কি বলে আপনার ধান ভাঙানো মেশিনে তো থাকে বেল্ট, তো দেখছোই। বেল্ট আরো অনেক জায়গায় থাকে, জি স্যার। ভোট ভোটি দিয়েও থাকে। তারপর স্প্রিং, স্প্রিং তো সবাই চিনো। তারপর শ্যাফট, যেটা নিয়ে আলোচনা করলাম। আর এটা হলো কি, কি মানে চাবি। চাবির সাথে আবার শ্যাফট জড়িত। চাবি। শ্যাফটের সাথে যেটার মাধ্যমে আমরা জি স্যার, গিয়ারটা লেদ লাগাবো, মেশিন, হ্যাঁ, লেদ সেটা হলো মেশিনে কি। খোলা হয় হুম, ঠিক আছে। এখন তারপরে গিয়ার, যেটা তোমরা চেনো। আর ক্লাস, সেটা তো অবশ্যই চেনো, মোটর সাইকেল চালাইতে হলে ক্লাস তো চেনোই, অনেকেই চেনো, যেটাতে আমরা কি ইঞ্জিনকে নিউট্রাল করতে পারি, মানে চাকার সাথে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করতে পারি। আচ্ছা, মিউটই রাখো, না হলে অনেকের আবার শুনতে সমস্যা হয়। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলেই পরে আনমিউট করো, মিউট করে দাও, কে যেন আনমিউট আছে। হ্যাঁ, তারপর ব্রেক, ব্রেক তো সবাই জানোই। ক্লাস কি হয়, ইঞ্জিনের সাথে চাকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যেটা আমরা গিয়ার চেঞ্জ করতে হলে করি, ঠিক আছে। আরও অনেক কাজে ব্যবহার হয় ক্লাস, ঠিক আছে। তারপর লিভার, লিভার নিয়ে আমরা তো আলোচনা করছিলাম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে, জানি না ভুলে গেছো কিনা। হ্যাঁ, যেটা আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যেটাকে নেওয়ার জন্য আমরা বড় একটা দণ্ড ব্যবহার করি, যেটাতে, হ্যাঁ, যে টিউবওয়েলের গিয়ার মতো, টিউবওয়েলের হ্যান্ডেলের মতো। যদি টিউবওয়েলের হ্যান্ডেলের উপরের দিকে, মাথার দিকে যদি ধরো, দেখবা তুমি চাপতেই পারবে না, কিন্তু মাথার দিকে যদি এই শেষ দিকে যদি চাপ দাও, তাহলে ইজিলি হবে, মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায় সেইটা। আরেকটা হলো ক্যাম্প। ক্যাম্প তোমরা নিশ্চয়ই শুনেছো যে এটা, এই ক্যাম্প শ্যাফট হলো মূলত এটাতে আমরা ভাল্বকে নিয়ন্ত্রণ করি। হ্যাঁ, অনেকে এই যে ডাবল সিলিন্ডার ইঞ্জিন থাকে, হ্যাঁ, ইঞ্জিন যেগুলোতে সিলিন্ডার বেশি থাকে বা ওই কম্বাসন চেম্বার বেশি থাকে, সেই ভাল্বগুলো, ভাল্ব অনেকেই চিনো, মেশিনের ভাল্ব থাকে, সেই ভাল্বগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই ক্যাম্প শ্যাফট, এটা এক ধরনের শ্যাফট, যেটা মানে নির্দিষ্ট একটা টাইম ইন্টারভাল দিয়ে একে ধাক্কা দেয়, আবার আরেকজনকে ধাক্কা দেয়, এরকম আর কি মূলত। আচ্ছা, ভিতরে গেলে আমরা আরও ডিটেল আলোচনা করব। আর হলো বোল্ট, বোল্ট মানে কি, যেটা আমরা কি নাট বোল্ট, ঠিক না? নাট হলো গোলটা, আর লম্বা যে যন্ত্রটা সেটা হলো বোল্ট। তো সেটার ডিজাইন নিয়ে এই জিনিসগুলো মূলত এই সাবজেক্টের ভিতর আলোচনা মানে আছে। এটা কিন্তু পুরো সাবজেক্টের জিনিস নিয়েই বলা হলো, যেটা পুরো সাবজেক্টে এইসব অধ্যায়ই আমাদের আছে। এই অধ্যায়গুলোই আমরা আস্তে আস্তে দেখব। দু একটা বাদ থাকতে পারে, বেশিও থাকতে পারে, বা দু একটা কমও থাকতে পারে, যে সিলেবাসে যা আছে। আচ্ছা, এবার যদি নেক্সট স্লাইডে আমরা যাই, তাহলে এখানে বলা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম হলো যান্ত্রিক অংশে উৎপাদিত স্ট্রেস এবং ব্যর্থতার কারণ। তো এখানে স্ট্রেস, যেটা তোমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে আগে থেকেই জানো। হ্যাঁ, এই স্ট্রেস মানে কি, হ্যাঁ, কোনো একক ক্ষেত্রফলের উপর পিরন স্যার, পিরন। পীড়ন, হ্যাঁ, পীড়ন, পীড়ন। হ্যাঁ, হ্যাঁ, পীড়ন। এখন এই যে পীড়ন, পীড়ন তোমরা আগে থেকেই জানো, তারপরে রিমাইন্ড দেওয়ার জন্য আমি এখানে দেখাইছি ফোর্স বাই এরিয়া। হ্যাঁ, একক ক্ষেত্রফলের উপর কি প্রযুক্ত বলকে, আসলে তো বলকে না, অ্যাকচুয়ালি প্রতিরোধী বল। বল প্রয়োগ করলে অভ্যন্তরীণ বল। হ্যাঁ, যে অভ্যন্তরীণ যে প্রতিরোধী কিয়া হয় একক ক্ষেত্রফলের উপর। আচ্ছা, আমার একজন তো খুবই ডিস্টার্ব দিচ্ছে এক শিক্ষক, একটু তার সাথে কথা বলে নিই একটু। হ্যাঁ মাহফুজ ভাই, ভাই অনলাইনে ক্লাস নিচ্ছি ভাই একটু।
একটু পরে কথা বলি, ক্লাস শেষে কথা বলি। বল বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিউট করো সবাই, মিউট করো সবাই, মিউট করো। তাহলে স্ট্রেস হলো একক ক্ষেত্রফলের উপর, হ্যাঁ, যে প্রতিরোধী বল, হ্যাঁ, বা এটা যদি আমরা এরকমও বলি, হ্যাঁ, এবার মানে আমাদের ম্যাথমেটিকটাই জানাই ইম্পর্টেন্ট। স্ট্রেস সমান বা পীড়ন সমান হলো ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। কেজি পার সেন্টিমিটার সাধারণত আমরা একক কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ব্যবহার করি, ঠিক না। এখন এই সাবজেক্টে আমাদের স্ট্রেস নিয়ে আলোচনা না, আমার স্ট্রেস নিয়ে আলোচনা। এখানে আলোচনা হলো আমাদের এই যে কার্যকরী পীড়ন। দেখো কার্যকরী পীড়ন, আচ্ছা এটা নেক্সট স্লাইডে চলে গেছে। হ্যাঁ, কার্যকরী পীড়ন নিয়ে আলোচনা বা ওয়ার্কিং স্ট্রেস যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, এই যে এখানে বলা আছে ওয়ার্কিং স্ট্রেস, বা এটাকে তোমরা ডিজাইন পীড়নও বলতে পারো, হ্যাঁ, বা ডিজাইন স্ট্রেসও বলা যায়। মানে আমরা একটা যে পার্টস ডিজাইন করব, কতটুকু পরিমাণ ধরে আমরা সেটা ডিজাইন করব, সেইটাই হলো আমাদের এই কার্যকরী পীড়ন, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্যালি কি, আলটিমেট স্ট্রেংথ বাই ফ্যাক্টর অফ সেফটি, ইল্ড স্ট্রেংথ বাই ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। এখন কথা হলো, মানে সাপোজ এখানে উদাহরণ যদি দেই, আমি উদাহরণ দেওয়ার আগে তোমাদের নেক্সট স্লাইডে যাই, আমি নেক্সট স্লাইডে গেলে উদাহরণটা আরও ক্লিয়ার হবে তোমাদের। না এইটা না, ঠিক এইটা, ঠিক আছে। এই স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম এটা তো সবাই চিনো মনে হয় নাকি, কেউ একজন কথা বলো। জি স্যার। জি স্যার। এই যে স্ট্রেস, আমরা যখন একটা পদার্থ ক্রিয়াতে যখন লোড প্রয়োগ করি, স্যার ক্লাস শেষ হয় নাই স্যার, এমন ক্লাসে স্যার এই আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে কলেজ থেকে ফোন আসছিল, এই এখনই তোমাদের এই হাজিরা ফাটাই দিতে হবে বোর্ডে, বুঝছো। তাহলে এই জন্যই বলছি ক্লাসে হাজির হওয়াটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার, বোর্ড এটাকে সিরিয়াসলি নিচ্ছে। যাই হোক, এখন আচ্ছা এটা এখানে থাকে, দেখো এখানে যে কি বলে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম আছে, তোমরা এটা জানো। আমরা যখন কোন পদার্থের লোড প্রয়োগ করা শুরু, তখন এই যে আস্তে আস্তে এই যে এটা হলো স্ট্রেস আর এটা হলো স্ট্রেইন, মানে এদিকে উঠলে স্ট্রেস বাড়ে আর এদিকে হলো মানে বিকৃতি হয় আর কি, এদিকে স্ট্রেইন, এই যে এটা স্ট্রেইন। তাহলে এখানে আস্তে আস্তে যখন আমরা লোড দেই, লোড দিয়ে এখানে আর ইল্ড পয়েন্ট আছে, ইল্ড পয়েন্ট মানে হলো, হ্যাঁ, যেটা হলো যেই পর্যন্ত সেখান থেকে লোড যদি আমরা ছাড়ে দেই, তাহলে স্ট্রেসটা ঠিক আগের জায়গায় চলে আসবে, ঠিক কি না। এখন তাহলে আগের জায়গায় চলে আসবে, কিন্তু ইল্ড পয়েন্ট পার করি যদি সেখান থেকে আমরা যদি লোডটা তুলে নিই আর আগের জায়গায় আসবে না, এটাকে স্থিতিস্থাপক সীমা ইল্ড পয়েন্ট পর্যন্ত থাকে। এখন সেই পর্যন্ত যে একটা লোড আমাদের নিল, সেইটার উপরেও কিন্তু আমাদের আরও লোড উঠতেই থাকে, তখন ম্যাটেরিয়ালটা বেশি বিকৃতি হওয়া শুরু করে। দেখো আলটিমেট এই হলো, এই এত দূর পর্যন্ত আলটিমেট স্ট্রেংথ যেটা বলতেছে সেটা হলো এই যে টপ পয়েন্টটা, ঠিক আছে। এইটা কিন্তু আমরা একটা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। অন্যান্য পদার্থের যেমন এটা ব্রিটল ম্যাটেরিয়াল, বললাম কাস্ট আয়রনের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এরকম হতে পারে, সেখানে আগেই ফ্র্যাকচার হয়ে যায়, ইল পয়েন্টেই ফ্র্যাকচার হয়ে যায়। আবার যদি বলো রাবার জাতীয় কোনো ম্যাটেরিয়াল, সেটার আবার এই স্ট্রেস ডায়াগ্রাম এরকম হয়। দেখ মাইল্ড স্টিল যেহেতু কমন আমাদের, সেটা নিয়ে আলোচনা করি। তো এই মানে সর্বোচ্চ যে স্ট্রেংথ সেইটাও ওখানে আলোচনা করা হয়েছে, আলটিমেট স্ট্রেস যেটা আমরা ওই কার্যকরী পীড়নে ওখানে দেখলাম। আবার হয় কি একসময় একটু লোড কমে গিয়ে এখানে লাস্টে গিয়ে ফ্র্যাকচার হয়। তাহলে আমাদের এটা হলো আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে। আর ওয়ার্কিং স্ট্রেংথ হলো আসলে এটা আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে, কোন ম্যাটেরিয়াল দিয়ে, আচ্ছা আমরা আবার ওইটাতে যাই। হ্যাঁ, ওয়ার্কিং স্ট্রেস হলো আমরা আসলে ডিজাইন আমরা বলে দেব,
আগে থেকেই বলে দেবো যে এই যে শ্যাফটটা বা এই জয়েন্টটা আমি যে ডিজাইন করলাম এটার ওয়ার্কিং স্ট্রেন্থ কী এটা বলে দেবো। আর আলটিমেট স্ট্রেন্থটা ওই ওই প্রোডাক্টটা যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে সেটা তুমি যদি ওই ইউনিভার্সাল টেস্টিং মেশিন বা টাইনে দেখতে পারো, মানে ওই ম্যাটেরিয়ালের প্রপার্টি হলো আলটিমেট স্ট্রেন্থ, আর ওয়ার্কিং স্ট্রেস হলো যে ইঞ্জিনিয়ার ডিজাইন করবে সেইটা সে বলে দিবে যে এটার ওয়ার্কিং স্ট্রেন্থ এত। ঠিক আছে, এখানে আরেকটা ফ্যাক্টর আসে দাঁড়াইছে ফ্যাক্টর অফ সেফটি। আলটিমেট মানে কিন্তু সর্বোচ্চ, হ্যাঁ এটা বাংলায় আরেকবার বলে দিই, আলটিমেট হলো সর্বোচ্চ। ঠিক আছে, এখন এখানে ফ্যাক্টর সেফটি ব্যাপারটা আসলো, যেহেতু ফ্যাক্টর অফ সেফটিটা নিয়েও এটার সাথে আলোচনা করতে হবে একটু বাংলায়। ওই ইকুয়েশনটাই কিন্তু এখানে বাংলায় লিখছি আমি, বা নিরাপত্তা সহক, মানে আমরা ওই ম্যাটেরিয়ালটা ডিজাইন করতে গেলে নিরাপত্তার খাতিরে কতটুকু কি ইউজ করব সেইটা। তাহলে সেইটা কি দেখো, সর্বোচ্চ পীড়ন আমরা আলটিমেট স্টেজ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম যে সর্বোচ্চ যেটা, আর কার্যকরী বা অনুমোদিত পীড়ন মানে যেটা ডিজাইন করবে, যে ডিজাইন বলে দিবে সেই। তাহলে এখানে দেখা গেল সাপোজ একটা পদার্থের সর্বোচ্চ পীড়ন যদি হয় 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তার অনুমোদিত পীড়ন নিশ্চয়ই ওটার থেকে বেশি হবে না, কম হবে অবশ্যই। ঠিক আছে, সাপোজ যদি বলে দেয় যে না কার্যকরী বা অনুমোদিত বা পীড়ন বা ডিজাইন পীড়ন সেটা হলো 50 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখানে কি দাঁড়াবে, নিরাপত্তা সহ কী হবে, উপরে 100 নিচে 50, কত হবে বলো তো? 2 হবে 2। 2 স্যার 2। তাহলে ওই জিনিসের ফ্যাক্টর অফ সেফটি হলো 2। তার মানে বোঝা গেল ফ্যাক্টর অফ সেফটি কখনোই মানে 1 বা 1-এর নিচে হবে না, উপরে হবে সবসময়। কারণ যেহেতু সর্বোচ্চ পীড়ন উপরে, তো বড় জিনিসকে আমরা ছোট জিনিস দিয়ে ভাগ দিলে অবশ্যই 1-এর বেশি মান পাবো। ঠিক আছে, তো সাধারণত 1.5-এর নিচে হয় না ফ্যাক্টর অফ সেফটি কখনোই, এটা মাথায় রাখবা যে 1.5 বা 1.5-এর নিচে কখনোই ধরা হয় না, 20-30 পর্যন্ত ধরা হয় কোনো কোনো ম্যাটেরিয়ালে, সেটা নিয়েও আমাদের আলোচনা আছে, আমরা ধরবো। মানে এই যে 50%, এইটা হলো এই যে করোনা ভাইরাসের উদাহরণ দিয়ে দিই। করোনা থেকে নিরাপদ থাকার জন্য কি করতেছে সরকার, 50% ফাঁকা আসন রাখে টিকিট বিক্রি করতেছে ট্রেনের, বাসে। ঠিক আছে, কেন? নিরাপত্তার জন্য। এইটাও ঠিক একজ্যাক্ট এইটাই, এই ফ্যাক্টর সেফটি ওইটাই। মানে এখানে 2 মানে কি, অর্ধেক আসন ফাঁকা, মানে ওই পদার্থের ক্ষমতা আছে 100, কিন্তু যে জায়গায় আমরা ব্যবহার করব সে জায়গায় লোড দিতে পারবো সর্বোচ্চ তার অর্ধেক, অর্থাৎ 50। ফ্যাক্টর অফ সেফটির মানে হলো এটা। আর কোনো জিনিসের ফ্যাক্টর অফ সেফটি যদি 4 হয় কোনো জিনিসের, তার মানে সেইটার ওই ওই মানে 4 আসন মিলে একজন বসবে, এরকম ব্যাপারটা তখন। ঠিক না, 4 ভাগের 1 ভাগ আমাকে কাউন্ট করতে হবে। ধরো তখন যদি সর্বোচ্চ পীড়ন ওটার যদি 100 হয়, তাহলে আমাকে কার্যকরী পীড়ন ধরতে হবে 25। ঠিক না, যদি 3 হয় 33.33। ঠিক না, যদি 5 হয় তাহলে কি, এই যে সর্বোচ্চ পীড়ন যদি 100 হয় তাহলে সেখানে হবে 20। বুঝতে পারছো ফ্যাক্টর অফ সেফটিটা? মানে এটা নিরাপত্তা। জি স্যার বুঝতে। যেমন সরকার নিরাপত্তা করতেছে জনগণের, কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা নিরাপত্তা কি করব, মেশিন পার্টসের। এই পার্টসের নিরাপত্তা যদি আমরা না দিতে পারি তো আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। হ্যাঁ স্যার, বলাই আছে এটা কি 1-এর নিচে হবে? 1-এর নিচে হবে না, সাধারণত 1.5-এর নিচে। 1-এর নিচে তো হয় সম্ভব না, কারণ সর্বোচ্চ পীড়ন থেকে তো কার্যকরী পীড়ন কম হবে, তো কম হলে 1-এর নিচে হয় কিভাবে? বড় জিনিসকে যদি ছোট জিনিসকে ভাগ দাও, এটা তো 1-এর নিচে ভ্যালু আসাই সম্ভব না। ঠিক আছে, সাধারণত 1.5-এর নিচে হয় না, আর 20-30 পর্যন্ত হয়। ঠিক আছে, এটা ম্যাটেরিয়াল বুঝে, এতে কোন ম্যাটেরিয়ালের জন্য, এই জন্যেই আমাকে জানতে হবে যে কোন ম্যাটেরিয়ালের জন্য আমি ফ্যাক্টর অফ সেফটি কি ইউজ করব। তখন কিন্তু আমি একটা শ্যাফট ডিজাইন করে আমরা বলে দেবো এটার ফ্যাক্টর অফ সেফটি কিন্তু এইটা। আপনারা মনে করেন না যে এটা দিছি, এটার আলটিমেট 1000, তাই আপনারা 1000 লোড দিবেন। এটার ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দিছি আমি 4, তার মানে 250-250 বেশি লোড দিতে পারবেন না আপনারা। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এটা ডিজাইনার বলে দিবে যে আমার এই জিনিসের ফ্যাক্টর অফ সেফটি এত। বুঝা গেল? একটু রেসপন্স করো কেউ। জি স্যার বুঝতে পারছি। কারণ এই ফ্যাক্টর অফ সেফটি যদি না জানো তো ডিজাইন পড়ারই দরকার নেই, ডিজাইন যাওয়ারই দরকার নেই, ভিতরে যাওয়ারই দরকার নেই। ঠিক আছে, কারণ এটাই হলো মূল জিনিস, সেটা আমাকে রাখতেই হবে।
দেখবো সব কিছু ডিজাইনের পরে ফ্যাক্টরি সেফটিতে আমাদের কি ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যেটা সেইটা আমাকে বলে দিতে হবে যে এটা আসলে এইটা পীড়ন সহ্য করবে। স্যার এটা হ্যাঁ, একটা জি। নিরাপত্তার মতো স্যার, যে হ্যাঁ, কতটা নিরাপত্তা, লাগলে এটা নিরাপত্তা মেশিনের দিতে হবে। পার্টসের নিরাপত্তা। আচ্ছা, আরো ডিটেইল ক্লিয়ার হবে সামনে নেক্সটে গেলে। এখন এখানে এখানে দেখো এই যে স্ট্রেংথ অফ কম্পোনেন্ট, স্ট্রেস অফ কম্পোনেন্ট ডিউ টু অ্যাকচুয়াল লোড। হ্যাঁ, এটা বলা যায় কিন্তু এখানে কি বললাম, কার্যকরী নিরাপদ পীড়ন। হ্যাঁ, এটাকে আবার আমরা আরেকভাবে বলতে পারি যে অ্যাকচুয়াল লোড কত হবে ওই জিনিসটার উপর, সেটাই হলো সেইটা। একটু দাঁড়াতো, কেউ হয়তো চলে গেছিল, জয়েন করছে, অনেকের জায়গায় কারেন্ট টারেন্টও চলতে পারে। সোহানুর রহমান, এটা কি সবুজ স্যার নাকি না কে এটা আল্লাহ জানে, জানি না। তাহলে মানে অ্যাকচুয়াল লোড আমরা কিন্তু সাপোজ কোনো জিনিসের আলটিমেট ডিস্টেন্স যদি 1000 হয়, সেটার ফ্যাক্টর অফ সেফটি যদি 4 হয়, তাহলে আমাদের অ্যাকচুয়াল লোডও কিন্তু ওখানে 2.5 বা 2.5 কমই হবে। হ্যাঁ, 250 মতো। তো সেইটা আর কি ফ্যাক্টর অফ সেফটি। এটা যদি বললে অ্যাকচুয়াল লোড, সেটাও ভুল হবে না এখানে। আচ্ছা, এটা তো আরেকবার বললাম, আরেকবার বলি আমি। যে বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন ধরনের কি স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম হয়, সেটাতে আমরা আলটিমেট স্টেট বোঝার জন্য এটা জানাইছি। এই যে ব্রিটল ম্যাটেরিয়াল, যেগুলো ভঙ্গুর ম্যাটেরিয়াল লাইক কাস্ট আয়রন, ঠিক আছে, সেটার এইরকম একটা যে এইরকম কি বলে এটা ইলংগেশন, এই পয়েন্টটাকে ভুলে গেছিলাম আমি, ইলংগেশন বলে। হ্যাঁ, ইলংগেশন কথাটার বাংলা কী হবে ঠিক আমার মনে নাই। এই ইলংগেশনটা থাকে না ভঙ্গুর ম্যাটেরিয়ালের। আবার এখানে এই যে এটা হলো প্লাস্টিক ম্যাটেরিয়াল আর কি, ওই ইলাস্টিসিটি যেরকম রাবার টাইপের, তো সেগুলোর আবার এটা ইলংগেশন অনেক বেশি, ধরেন এটা শেষ হয় নাই, চলতেই থাকে, ঠিক আছে। তো আর এটা ভঙ্গুর ম্যাটেরিয়াল ইলংগেশন হয় না, মানে ধরো টানে টানে ছিঁড়তেছো, সেই টাইমে ভঙ্গুর ম্যাটেরিয়াল যদি হয়, তুমি টানে ওটা দৈর্ঘ্য বাড়াইতে পারবে না, আগেই ছিঁড়ে যাবে, ঠিক আছে। আর মাইল্ড স্টিল যদি হয়, হালকা একটু ইলংগেশন হবে, হ্যাঁ, একটু লম্বা হয়ে তারপর ছিঁড়বে। আর যদি যে ইলাস্টিক জাতীয় কিছু রাবার টাবার যদি হয়, তাহলে কি সেটার অনেক বড় ইলংগেশন হয়ে তারপর ছিঁড়বে। যাই হোক, এইটা জাস্ট ধারণার জন্য। এখানে ফ্যাক্টর সেফটিটাই মেন, সেটাই তোমাদের বুঝতে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি আমি যাই। আচ্ছা, এখন এই ফ্যাক্টর অফ সেফটি বিভিন্ন ধরনের লোড হতে পারে। হ্যাঁ, তো আমি যেহেতু 5টা ডিজাইন করব, তো সে কোন ধরনের কোন ধরনের লোড ওই জিনিসটা ইউজ হবে, হ্যাঁ, সেটা আমার জানতে হবে। সেখানে কি স্ট্যাটিক লোড, স্ট্যাটিক লোড বলতেছে ফ্যাক্টর অফ সেফটি ইন ভেরিয়াস লোড, বিভিন্ন ধরনের লোড হতে পারে না। লোড কীরকম, একজন ঠেলতেছে, হ্যাঁ, একটা জিনিসে কি ধাক্কা দিচ্ছে, আস্তে আস্তে ধাক্কা দিয়েই যাচ্ছে, সেটা হলো স্ট্যাটিক লোড। আর ডাইনামিক লোড কীরকম, ওটা চালু অবস্থায়, হ্যাঁ, সাপোজ বাসের চাকা রাস্তার উপরে যে লোডটা দেয়, সেটা কি ডাইনামিক লোড। আবার ইম্প্যাক্ট লোড, ইম্প্যাক্ট মানে কি হঠাৎ করে ওই যে অনেক দেখছো বিল্ডিংয়ের বিল্ডিংয়ের পাইল করার জন্য ধাক্কা দেয়, তো সেইটা তো বুঝো। তো এক একটার জন্য কিন্তু ফ্যাক্টর অফ সেফটি এক এক রকম হবে, বুঝাই যাচ্ছে। এটা আস্তে আস্তে লোড দিচ্ছে, আর এটা চলমান অবস্থায় লোড দিচ্ছে, আর এটা হঠাৎ করে লোড দিচ্ছে। আর একটা আছে হলো ফ্যাটিক লোড। এটা যেমন স্ট্যাটিক লোড হলো স্থিরভাবে একটা লোড দিয়েই আছে, সব সময় ধাক্কা দিয়েই আছে একটা, ধরো কি বলবো আমি, ধরো 100 কেজি ধাক্কা দিয়েই যাচ্ছে। আর এই যে ফ্যাটিক মানে হলো মূলত বিষণ্ণতা, এটার বাংলা যদি বলি আমরা, ঠিক আছে। এইটা মূলত যদি মানসিকভাবে চিন্তা করি, ধরো আমার উপর খুব প্রেশার পড়ে গেছে, মাথা কাজ করতেছে না, হ্যাঁ, খুবই দুদিন ধরে খুবই প্রেশারে আছি, এরকম যে ব্যাপারটা আছে না, তো হওয়ার পর কি মানুষ বিষণ্ণ হয়ে যায়, সেটাই হলো ফ্যাটিক। মানে একটা জিনিসের উপর কন্টিনিউয়াসলি লোড দিয়ে যাওয়া, দিয়েই যাচ্ছে, হ্যাঁ। এটা সাধারণত কোনো জায়গায় ঘূর্ণনশীল লোড হয় সাধারণত, যেটা ঘুরতেই আছে। সাপোজ একটা মাইল্ড স্টিলের রড তুমি যদি নেওয়ার পর যদি এটা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি বার যদি ঘুরাও, দেখবে ওটা এক সময় ভেঙে যাবে, ঘুরাইতেই ভেঙে যাবে, ঠিক আছে। এটা ভাঙার একটাই কারণ, ওই যে ফ্যাটিক হয়ে যাবে ওইটা, মানে আর সহ্য করতে পারতেছে না ওই, হ্যাঁ।
10 কেজি ওজন আমাকে দিলা, আমি চাড়ি নিয়ে গেলাম সুন্দর করে, কিন্তু নিয়ে যাওয়ার বলতেছে আরও 10 কেজি নাও। ওই 10 কেজি মানে 10 কেজি লোড কিন্তু বাড়তেছে না। 10 কেজি নোট নিয়ে আমি কলেজে গেলাম, কলেজে যেয়ে বললো 10 কেজি নিয়ে বাসায় যাও, বাসায় যেয়ে আবার 10 কেজি দিল বাসায় যাও, আবার ওখানে যেয়ে বললো আবার 10 কেজি দিল বাসায় যাও। প্রত্যেকে এক সময় বলবো না আমি আর পারবো না, বুঝতে পারছো? জি স্যার। প্রথমে কিন্তু 10 কেজি দিলে তুমি নিয়ে চলে যাবা, কিছু বলবে না, সমস্যা নাই। কিন্তু এইটা যেই কারণে তুমি পারবো না বলতেছো, যে আমি আর পারবো না, সেটাই হলো ফ্যাটিক, মানে বিষণ্ণ হয়ে যাওয়া, ওটার ভারাক্রান্ত হয়ে যাওয়া। আমি আর পারতেছি না, মেলা করছি, হ্যাঁ, সংসারের গানি আর আমি টানতে পারতেছি না, ফ্যাটিক হয়ে যায় সবাই। ঠিক আছে, যাই হোক এই ওয়ার্ডটা তোমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, হ্যাঁ, খুব মজার ওয়ার্ড এবং এটা খুব কমন প্রশ্ন। এই ফ্যাক্টর সেফটি, ফ্যাটিক, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এই সাবজেক্টের জন্য স্পেশালি খুব ভালো ওয়ার্ড, কিওয়ার্ড যেগুলোকে বলে। তোমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো ফ্যাটিক তো বুঝতে পারলা, ক্লিয়ার নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এক একটার জন্য, এক এক লোডের জন্য আমাদের ফ্যাক্টর সেফটি কি এক রকম হবে। এখন এখানে এই যে ফ্যাক্টর অফ সেফটি ইন ভেরিয়াস লোড, এখন এই যে ভেরিয়াস লোড এবং মেটাল এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এখানে একটা ছক দিছি, হ্যাঁ, যে ছকে কি আছে, বিভিন্ন ধরনের। আচ্ছা, এই ক্লাসটা আমি কিন্তু তোমাদের ব্রেকআউটেড ভিডিও এক জায়গায় থাকবেও, যদি কেউ দেখতে চাও পরবর্তীতে সেখানেও দেখে নিতে পারবা, কিন্তু সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্স পাবা না, ঠিক আছে? এখন জি স্যার। এই যে টেবিলটা দেখো, এখানে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন ধরনের লোডে ফ্যাক্টর সেফটি কীরকম হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু কমন, ঠিক আছে, এটা কিন্তু কমন কিয়া। এই যে ডিজাইন অফ মেটেরিয়াল, এই একটা চার্ট তোমাদের সামনে আমি বের করলাম, ছোট্ট একটা চার্ট শুরু হলো এই সাবজেক্টের। ঠিক আছে, তোমাদের সিলেবাস তো অনেক অন্যভাবে দেওয়া, অনেক থিওরি প্রশ্ন হয়, এগুলো বিএসসি বা অন্য লেভেলে এসব সাবজেক্টের থিওরি কোনো কোশ্চেনই হয় না সাধারণত, সব ম্যাথ থাকে। ঠিক আছে, কারণ সবই ডিজাইন করবা তুমি। এখন এইরকম শয়ে হাজার চার্ট আছে এই মেশিন ডিজাইন সাবজেক্টের জন্য। এই জন্য কোনো ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা ওপেন বুক এক্সাম। কি বুক এক্সাম বলো তো? ওপেন বুক মানে বই খুলে পরীক্ষা, বই থাকবে তোমার কাছে, কোনো সমস্যা নেই, যে কটা বই লাগে বই নিয়ে বসবা তুমি পরীক্ষা দিতে। কারণ এরকম অনেক চার্ট, এই দেখো এগুলো কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে স্টিলের জন্য এই স্টাডি লোড যদি হয় তাহলে এই ফ্যাক্টর সেফটি 4 ধরে নিতে হবে, এটা কনস্ট্যান্ট। যদি লাইভ লোড মানে হলো ডাইনামিক লোড, যেটা আমরা বললাম, আলোচনা করলাম, সেটা 8 ধরতে হবে। হ্যাঁ, যদি শক লোড হয়, ইম্প্যাক্ট লোড হয়, দেন 12 থেকে 16-র মধ্যে ধরতে হবে ফ্যাক্টর অফ সেফটি। এটা কনস্ট্যান্ট, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, যখন এটা তুমি চেঞ্জ করতে পারবে না তখন আর এই এতগুলো চার্ট তো মাথায় রাখা সম্ভব না, এই জন্যই ওপেন বুক এক্সাম। এই চার্ট দেখে এই জিনিসগুলো তুমি দিবা। ঠিক আছে, যাই হোক, এটা একটা ছোট্ট একটা চার্ট, তোমাদের বইয়ে অত বেশি চার্ট নিয়ে আলোচনা করা নাই, সমস্যা নাই, তবে এইটা জানা জরুরি। কাস্ট আয়রনের যদি স্ট্যাটিক লোড মানে হলো, মানে কথাগুলো একই রকম, কথাগুলো চেঞ্জ হলে এই যে স্ট্যাটিক লোড আর স্ট্যাটিক, স্টাডি, হ্যাঁ, স্থির, এগুলো একই কথা, বা লাইভ, ডাইনামিক। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো স্যার, এটা কি আমাদের মুখস্থ করা লাগবে? এটা চারটা চার্ট মুখস্থ করাটাই ভালো, তবে না জানলেও অন্তত এই কাস্ট আয়রন, হ্যাঁ, আর এই স্টিল, এই দুটো তোমার জানতেই হবে, যে এটার এই লোডগুলো কি হয়, সবগুলো ধরো লেজার, টিম্বার, ওগুলো যদি নাও জানো। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আর এটা অঙ্ক করতে লাগবে, এমনি মুখস্থ হয়ে যাবে, তোমার চিন্তা করা লাগবে না যে স্টিলের ফ্যাক্টর অফ সেফটি 4 এইটা। তারপর এইটা আসা সবাইকে একটা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পারবা সেই আমাকে বলবা। বই দেখে বললে হবে না, ঠিক আছে? যে মাইল্ড স্টিলের ইয়ং মডুলাস কত, কেউ কি বলতে পারো? মাইল্ড স্টিলের ইয়ং মডুলাস মানে কি? ই, হ্যাঁ, পীড়ন ভাগ বিকৃতি, ই=2, সেইটা, এটা কেউ কি পারো? ইয়ং এর যেটা গুণাঙ্ক, মাইল্ড স্টিলের ইয়ং মডুলাস মানে ইয়ং এর গুণাঙ্ক ই যেটা, এটার মাইল্ড স্টিলের ইয়ং মডুলাসটা কত হয় কেউ কি বলতে পারো? এনিবডি?
2.1 into 2.1 স্যার হ্যাঁ 10 টু দি পাওয়ার 2.10 into 10 to the power 6 নাকি 2.1 কেজি পার সেন্টিমিটার 1/10 হ্যাঁ জি স্যার হ্যাঁ 10 to 1.0 the হ্যাঁ কেজি পার সেন্টিমিটার স্কয়ার ওকে মিউট করো তো সাহেব পারছো এটা এটা আমি খুশি হয়ে গেলাম ঠিক আছে অনেক খুশির ব্যাপার যে তোমরা এটা পারছো তো সেই রকম এই স্টিলের ক্ষেত্রে যে ফ্যাক্টর অফ সেফটি 4 এটা ওই দেখো এতদিন পরেও কতদিন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়ছো মাঝখানে গ্যাপ গেছে করোনা মরোনা কত কি গেছে তারপরও মনে আছে তো এরকম মনে রাখতে হবে এটাই স্বাভাবিক এটা তোমার কারণ অঙ্ক করতেও কাজে লাগবে কারণ অঙ্ক তো আছে এই সাবজেক্টে এটা হয়তো ধারণা করছো অঙ্ক নিয়ে ভয় পাইলে তো আর ডিজাইন করা সম্ভব না ঠিক না আচ্ছা ক্লাস টাইম তো অনেক হয়ে গেল না স্যার ভালো লাগছে আচ্ছা আজকে এই পর্যন্তই থাক তোমাদের হ্যাঁ নেক্সট ক্লাসে কারণ ক্লাস যেহেতু সপ্তাহে 3টা আছে তাহলে এই ফ্যাক্টর অফ সেফটি বিভিন্ন ধরনের লোড এবং এই এই বিভিন্ন ধরনের লোডে কি ওই ফ্যাক্টর অফ সেফটি কী হতে পারে হ্যাঁ তাহলে সে এই পর্যন্তই থাক আজকে হ্যাঁ নেক্সটে তোমাদের এর পরের চ্যাপ্টার কারণ অলরেডি এই যে মেলা হয়েছে ক্লাস শুরুর আগের টাইম বাদ দিয়েও তোমার 45 মিনিট অলরেডি ক্লাস না হয়ে গেছে আবার তোমাদের হাজিরা হাজিরা পাঠাতে আচ্ছা তোমরা সবাই কি লাইনে আসো না কেউ চলে গেছো অনেকে তো লিখছে স্যার আসি আচ্ছা আচ্ছা কথা বলো না আচ্ছা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করো আমি একটু অ্যাটেন্ডেন্সটা দেখি এখন তাহলে আমি এটা ক্লোজ করলাম হ্যাঁ ঠিক আছে ক্লাস এই পর্যন্তই মানে থিওরি ক্লাস শেষ অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি একটু দেখি তাহলে ওকে স্যার আল্লাহ আসসালামু আলাইকুম ওকে স্যার থাকো লাইনে থাকো স্যার আসসালামু আলাইকুম এ আশিকুর